আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স যে টিউটোরিয়ালটা সাজিয়েছি, এটা একদম বেসিক যারা তাদের জন্য। এর আগে 2টা পর্ব শেষ হয়েছে, আজকে 3 নাম্বার পর্ব। এই 3 নাম্বার পর্বে আমরা ইনসার্ট ট্যাব নিয়ে কাজ শিখব। তো হোম ট্যাবে আমরা 2টা পার্ট করেছি, এখন হচ্ছে 3 নাম্বার ট্যাব। তো 3 নাম্বার পার্টের ভিতরে আমরা ইনসার্ট ট্যাবের ফাংশনগুলো শিখব, যে ইনসার্ট ট্যাবে কি কি ফাংশন আছে এবং কিভাবে কাজ করা হয়। তো আমরা নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেব। এটার জন্য আমরা এইভাবে, যদি একটা ওয়ার্ড ফাইল ওপেন করা থাকে, আমরা নিউ ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ধরে এন বাটনে ক্লিক করব। তো আমার এখানে নতুন একটা ফাইল ওপেন হয়ে গেছে অটোমেটিক। তো এখান থেকে আমরা ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব। এখান থেকে দেখুন, এই যে কভার পেজ, এটার কিছু কাজ আছে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে এই কভার পেজ তৈরি করতে পারবেন। যখন আমরা কোনো নিউজ করি, তখন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখুন এখানে কিছু পিকচার দেওয়া আছে, পিকচার প্লাস হচ্ছে আর্টিকেল। তো এভাবে নিউজ করার সময় এভাবে কিছু আর্টিকেল লিখতে হয়। আমরা এখান থেকে চাইলে এই পিকচারটাকে চেঞ্জ করে অন্য একটা পিকচার দিতে পারি। তো এখান থেকে আমরা পিকচার, তো এটার জন্য পিকচার অ্যাড করার জন্য আলাদা একটা ফাংশন আছে। আমি জাস্ট এটার একটা ওভারভিউ দিই। এখান থেকে এই পিকচার থেকে আমরা পিকচার চেঞ্জ করতে পারবো, এবং এটার ফরম্যাট আছে। এখান থেকে আমরা এই পিকচারের ফরম্যাটটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারবো। এই যে ফরম্যাটে আমি চলে আসলাম। এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো এটা আমরা পিকচারের ভিতরে দেখব, এই পিকচার ফরম্যাটের ভিতরে চলে আসে। এখন আমরা এখানে কি করলাম, কভার পেজের বিভিন্ন ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের কালার এবং নিতে পারি, এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো এখানে কি আছে, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল। তো এটা আমাদের প্রয়োজন হবে না এখন, কারণ হচ্ছে যারা নিউজের কাজ করে। তারপর যদি আপনারা একটু দেখে নেবেন, যে আপনার প্রয়োজন নেই তাই বলে দেখবো না। এখানে হচ্ছে পেজ, ব্ল্যাঙ্ক পেজ। তো আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসবো। আমি এখানে আনডু দেওয়ার জন্য কন্ট্রোল যেটা ক্লিক করলাম। তো আমি এখানে কিছু আর্টিকেল নিয়ে আসবো ওয়েবসাইট থেকে, আমি কপি করলাম এখান থেকে। তো এখান থেকে কপি করে একটা ওয়েবসাইট থেকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমি এখানে কি করব, এখন আমার মনে হইতেছে যে আমি আর কিছু টেক্সট কপি করি, তাহলে একটু বুঝতে ভালো হবে। এখানে আমার পেজ আছে 3-4টার মতো ওপেন হয়ে গেছে, আমি বারবার পেস্ট করছি। এখন আমার কিছু লেখা মনে হইতেছে যে এই মাঝখানে একটা নতুন পেজ দরকার, আমার এই লেখার নিচে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এভাবে এন্টার বাটনে ক্লিক করেও করতে পারি নতুন পেজ, অথবা এই যে ব্ল্যাঙ্ক পেজ, এখানে যদি আমি ক্লিক করি, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমার ওপেন হয়ে যাবে। এই দেখুন মাঝখানে ব্ল্যাঙ্ক পেজ। তো ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক জিনিসটা সেম। আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, আনডু মানে হচ্ছে আমি পুনরায় আগের মতো নিয়ে আসবো, কন্ট্রোল জেড। এই যে আমার পুনরায় আবার কাছাকাছি হয়ে গেছে দুইটা। এখন যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, ঠিক সেম ভাবে এখানে একটা পেজ ব্রেক হয়ে নতুন একটা পেজ ওপেন হবে। এই যে উপর নিচে চলে গেছে। তো আমরা জানলাম যে কভার পেজ, পেজ ব্ল্যাঙ্ক এবং পেজ ব্রেক কিভাবে কাজ করে। এবার আমার আনডু দেব কন্ট্রোল জেড দিয়ে। এরপরে আমি নতুন একটা নিচে একদম নতুন শিটে যাব। নতুন শিট যদি আমি এটার নিচে নিচে শিট ওপেন করতে চাই, নিউ ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল এন, এবং যদি এই শিটের ভিতরে নতুন একটা পেজ ওপেন করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনে ক্লিক করব। আমার নতুন পেজে চলে আসছে, একটা নতুন পেজ নিচে ক্রিয়েট হয়ে গেছে। এখন টেবিলের কাজ, এর আগে আমরা হোম ট্যাব থেকে বর্ডার দিয়ে টেবিল তৈরি করছিলাম। এই যে বর্ডার থেকে আমরা টেবিল তৈরি করছিলাম। টেবিলের জন্য আলাদা ফাংশন আছে। এখন এখান থেকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। আমার যতগুলো বক্স প্রয়োজন এখানে সামনে, এখান থেকে আমি শুধু মাউস ড্র্যাগ করবো, এখান থেকে আমার বক্সগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এখানে 4টা বক্স, এই যে উপরে এখানে চলে আসবে। কয়টা বক্স আমি সিলেক্ট করতেছি, লাইন হচ্ছে একটা 3x 3x1। এরপর যদি আমি নিচের দিকে যাই, তাহলে নিচের দিকে 2 চলে আসছে। তো এইভাবে আমরা টেবিল নিজের ইচ্ছা অনুযায়ী আমরা ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি এখানে 3টা রাখি, নিচে 4টা 5টা রাখতে পারি। এই যে এখন আমি চাইলে এখানে কিছু লিখতে পারি, নেম ও ট্যাব দেব। দেখুন এখানে আমি কিছু লেখা এলোপাতাড়ি চাইলেও ট্যাব দেওয়ার সাথে সাথে অটোমেটিক এটাকে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে। তো এখানে আমি লিখব অ্যাড্রেস, এ ডি আর ই ডাবল এস, অ্যাড্রেস। এরপরেরটাই লিখলাম ফোন নাম্বার। এরপর আমি ট্যাব দিয়ে দিলাম। এখন এখানে আমরা নেমের একটা লিস্ট তৈরি করতে পারি। নেম সাপোজ ধরুন আমার নিজের নাম লিখলাম। এরপরে এখানে আমি অ্যাড্রেস দিলাম, যে কোনো একটা অ্যাড্রেস দিলাম।
এরপরে ফোন নাম্বার, আমি একটা সাপোজ একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে আর একটা নাম দিলাম, এরপরে অ্যাড্রেস, ফোন নাম্বার। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে একটা নাম অ্যাড্রেস ডেমো হিসেবে আমি ব্যবহার করতেছি। এখানে আমরা এক ট্যাব থেকে অন্য ট্যাবে আমরা মাউস ক্লিক করে যেতে পারি, অথবা আমরা এখানে ট্যাব বাটনে ক্লিক করতে পারি। এখন আমার মনে হইতেছে যে আমার এই টেবিলের পরও নিচে আরো বক্স প্রয়োজন আছে। আমরা লাস্ট টেবিলের যে বক্সটা আছে এখানে ক্লিক, মাউস কার্সার রেখে ট্যাব বাটনে ক্লিক করলে আমার নতুন একটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা করতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে খুব সহজে একটা টেবিল তৈরি করতে পারি। তো টেবিলের ডিজাইন চেঞ্জ করার জন্য এখানে এই যে ডিজাইন ট্যাব আছে, আমরা যদি ইনসার্ট ট্যাবে থাকি এখান থেকে আমরা ডিজাইন ট্যাবে চলে আসবো। এখান থেকে আমরা টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে, এই যে দেখুন আমি ডিজাইনে ক্লিক করার সাথে সাথে টেবিলের ডিজাইন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারি। তো এভাবে সুন্দর করে আকর্ষণীয় করে ডিজাইন করে আপনার টেবিলটিকে আরো সুন্দর করতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করে দেখবেন, আমি যেখানেই থাকি না কেন যখন আমি টেবিল তৈরি করব এখানে একটা ডিজাইন ট্যাব চলে আসবে। যখন আমরা টেবিলের ভিতরে থাকবো না, অন্য কোনো জায়গায় থাকবো, তখন আমার এখানে ডিজাইন ট্যাব নেই। যখন আমি টেবিলের উপরে ক্লিক করব তখন আমার ডিজাইন ট্যাব চলে আসবে। এরপর হচ্ছে এখানে লেআউট আছে, এখান থেকে আমরা যদি নতুন করে আবার ড্র করতে চাই এটা আরো অ্যাডভান্স, এখান থেকে আমরা বিভিন্ন ইয়া দিয়ে করতে পারি। তো এটা আমি আরো সামনের দিকে আসবো, যখন আমি এখানে যদি বেসিকের সাথে অ্যাডভান্স গুলাই ফেলাই তখন আর একটু বুঝতে কষ্ট হবে। তো মোটামুটি এখানে আমরা যতটুকু বুঝলাম, এখানে ঠিক সেম জিনিসটাকে একটু কাস্টমাইজ করা। এখান থেকে আমি যদি একটু দেখাই দিই তারপর একটু বুঝতে সুবিধা হবে। ইরেজার, ইজার যদি আমি এখানে ক্লিক করে দিই এই জায়গাটা কি হবে, আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। অথবা আমরা এখান থেকে আমি যদি আনডু দেই, এখান থেকে এই যে ইজার, ইজারে ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, কেটে গেল। আবার যদি আমি এখানে আবার সিলেক্ট করে দিই, এইভাবে সিলেক্ট করার সাথে সাথে মার্ক হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। আবার যদি আমি আনডু দিই, কন্ট্রোল জেড দিয়ে আনডু দিলাম। এখান থেকে আমরা ডিলিট বাটন দিয়েও ডিলিট করতে পারি, এই যে সেল ডিলিট, র ডিলিট, টেবিল ডিলিট। এভাবে আমরা ডিলিটে যদি আমি ক্লিক করি পুরো টেবিলটা চলে গেল। আবার আনডু দিলাম কন্ট্রোল জেড দিয়ে, আবার লেআউটে চলে আসলাম। এখান থেকে আমরা যদি কলাম ডিলিট করতে চাই, কলাম সিলেক্ট করে আছে, আমি কলাম ডিলিট করে দেবো, এই যে কলাম ডিলিট হয়ে গেল। এরপরে যদি আবার আনডু দিলাম, এরপরে যদি আমি এখান থেকে র ডিলিট করতে চাই, এখান থেকে র ডিলিট হয়ে যাবে। র কারণ হচ্ছে আমি র সিলেক্ট করে নিই, এখান থেকে পুরো কলাম সিলেক্ট করা ছিল, আমি যদি র সিলেক্ট করে নেই এখান থেকে আমি এই রটাকে সিলেক্ট করলাম। র সিলেক্ট করার পর লেআউটে চলে আসবো। লেআউট থেকে আমরা এখানে র সিলেক্ট করে দেব, এই যে র, এখান থেকে আমার র ডিলিট হয়ে গেছে। তো আমি যদি আবার এই টেবিলের ভিতরে রাখি আমার লেআউটের ইয়াটা চলে আসবে। এখান থেকে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ কি উপরের দিকে আমার নতুন করে একটা টেবিল ইনসার্ট হবে, র ইনসার্ট হবে। আমি যদি ইনসার্ট দিই, এই যে দেখুন র ইনসার্ট হয়ে গেছে। এরপর যদি আমি এই বিলোতে ক্লিক করি নিচের দিকে একটা ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমরা ট্যাব বাটনের মাধ্যমে করতে পারি। এই যে ট্যাবে ক্লিক করলে নিচের দিকে অটোমেটিক ইনসার্ট হয়। এর রাইট লেফট এটাতে আপনি যদি ক্লিক করেন, এখন যদি আমি রাইটে ক্লিক করি এখানে রাইটে একটা কলাম ওপেন হয়ে যাবে। আবার যদি আমি মাউস কার্সারটা এখানে রেখে লেফটে ক্লিক করি, লেফট, তো লেফটে আমার একটা কলাম ওপেন হয়ে গেছে। এরপরে এখানে আমি পুরোটাকে সিলেক্ট করে যদি আমি অটো ফিডে ক্লিক করি, এখানে অটোমেটিক ক্লিক অটো, এটা কি হবে সাইজ করে নেবে, যে আমার যতটুকু লেখা আছে ততটুকু সাইজ করে নেবে। তো আমাদের এতটুকু দরকার নেই। তো মোটামুটি আমরা দেখলাম এখানে গ্রিড ভিউ সিলেক্ট এটা আমাদের প্রয়োজন নেই, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু দেখলাম। এখান থেকে হাইট, এটা তো আমরা সাধারণত আমি এটাকে একটু দেখাই দিই। আমার এখানে মাউস কার্সর রাখার সাথে সাথে দুইটা তীরের মতো আসছে দুই দিকে, আমরা এইভাবে হাইট বাড়াইতে কমাইতে পারি। এই জন্য আমার এখানে হাইট উইথ এটা আমার দরকার নেই। আমি যদি রয়ের হাইট বাড়াইতে চাই এইভাবে যদি মাউস কার্সরটা রাখি, এভাবে আমরা রয়ের হাইট বাড়াইতে কমাইতে পারি। তো এখানে আমার এই নাম্বার ইনপুট দিয়ে হাইট বাড়ানো কমানো দরকার নেই। যদি মনে হয় চাই যে আপনার হাইটটা বাড়ানো দরকার এখানে নাম্বার বসাইয়া, তো সেক্ষেত্রে করতে পারবেন। এভাবে আপনি এখানে পুরোটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যদি চান এইভাবে হাইট এখান থেকে বাড়াইবেন কমাইবেন সেটাও করা যাবে। এই যে হাইট উইথ এখান থেকে ফাংশন দেওয়া আছে, বিভিন্নভাবে হাইট উইথ বাড়ানো যাবে। কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম। এখান থেকে সবচেয়ে ভালো হলো আমার এখান থেকে মাউস কার্সারটা রেখে এখান থেকে আমি লাইন স্পেসগুলো বাড়াইতে কমাইতে পারি।
এরপর আমি চলে আসবো, এখান থেকে আমরা টেবিলের কাজটা দেখলাম মোটামুটি। এরপর হচ্ছে পিকচার। আমি নতুন একটা শিটের ভিতরে যাব, এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনে ক্লিক করলাম। এখন এখানে আমি একটা পিকচার নিয়ে আসতে চাই আমার কম্পিউটার থেকে। সেক্ষেত্রে আমি এখানে মাউস কার্সারটা রেখে আমি যেখানেই রাখতে চাই, সাপোজ আমি এখানেও নিয়ে আসতে পারবো, যে জায়গায় নিতে চাই আমি সেই জায়গায় মাউস কার্সারটা রাখবো। তো আমি এখানে নতুন একটা এই শিটের নিচেই নিয়ে আসতে চাই, এখান থেকে আমি পিকচারের উপরে ক্লিক করব। এখানে পিকচারে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে আমার যেখানে পিকচার আছে, তো আমি সেখানে আমি সিলেক্ট করে দেবো। আমি চাইলে ডাউনলোডে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমার এই পিকচারটাকে আমি নিয়ে নেব। এটাকে নেওয়ার পরে আমি ইনসার্টে ক্লিক করব। আপনার যেখানে পিকচার থাকবে সেখানে আপনি সিলেক্ট করবেন ফোল্ডার। আমার ডাউনলোডের ভিতরে আছে, ডাউনলোডটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি পিকচার সিলেক্ট করলাম, এরপরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমার এখানে পিকচার চলে আসছে। এখান থেকে আমরা সাইজ বড় ছোট করার জন্য এইভাবে এই যে অ্যারো আছে কর্নারে, যদি আমি মাউস কার্সারটা রাখি এখানে এই ধরে আমি টেনে বড় ছোট করতে পারি। এরপরে এই পিকচারটা আমি কোন ফরম্যাটে রাখতে চাই, এটাকে আমি টেনে বড় ছোট করে একটু সাইডে নিলাম, অথবা এটাকে আমি বড় করলাম, এভাবে বড় ছোট করতে পারি। এরপরে আমি এখান থেকে পিকচারের যে স্টাইলটা আমি চেঞ্জ করতে পারি। এই যে পিকচার স্টাইল নামে ট্যাব আছে, এখানে আমি চলে আসবো। আমরা যখনই কোনো পিকচার ইনসার্ট করি তখন কিন্তু আমাকে ফরম্যাটে নিয়ে আসবে। যদি আমার ফরম্যাটে না থাকে, আমি যদি অন্য জায়গায় ক্লিক করি আমার এই ফরম্যাটটা থাকবে না, এটা টেবিলেরটা চলে আসছে। আমি যদি বাইরে ক্লিক করি তখন আমার ফরম্যাট আসবে না। যখন আমি পিকচার সিলেক্ট করব তখন ফরম্যাট নামে ট্যাবটা চলে আসবে। এখানে আমি ক্লিক করে আমি এই পিকচারের ডিজাইনটাকে চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখুন, আমি যদি এটাতে ক্লিক করি চারপাশটা ব্লার হয়ে গেছে। এইভাবে আমরা পিকচার স্টাইল চেঞ্জ করতে পারি। আমি যদি এটাতে ক্লিক করি এটার জন্য অন্য একটা স্টাইল চলে আসবে, অথবা আমি এখানে মাউস কার্সরটা রাখলে আমার পিকচারে বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসে। এই যে দেখুন ডিজাইন, এখানে অনেকগুলো ডিজাইন আছে, যে কোনো ডিজাইন আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এখানে ফ্রেম ডিজাইন আছে বিভিন্ন ধরনের। এই যে আমি একটা ডিজাইন দিয়ে দিলাম, কত সুন্দর। তো এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করতে পারি এভাবে। এই পিকচারটাকে আমি যদি উপরে নিতে চাই, টেনে টেবিলের উপরে এটাকে ধরে টেনে উপরে ছেড়ে দেব। দেখুন টেবিল নিচে চলে আসছে। আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি। গেল পিকচার। এরপর অনলাইন পিকচার। অনলাইন পিকচার কি, এগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ হচ্ছে অনলাইন থেকে সার্চ করে পিকচার এখানে ইনসার্ট করা যাবে। এই বিগ থেকে বা অন ড্রাইভ থেকে এটা আমাদের প্রয়োজন হবে না। আমরা সচরাচর কি করব, আমরা অনলাইন থেকে চাইলে সার্চ করে এখানে ইনসার্ট করে সেভ দিয়ে ইনসার্ট করতে পারবো। এরপরে হচ্ছে শেপ। আমরা বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করতে পারি এখানে। সাপোজ ধরুন আমি শেপের উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা যদি মনে হয় যে আমি একটা টেক্সট লেখার জন্য শেপ নিব, এখানে টেক্সট শেপ এসে এখান থেকে আমি একটা বক্স নিই। বক্স নিয়ে এটার ভিতরে আমি কিছু লিখব। আমরা যে হেডিং শিখছিলাম যে হেডিং এর ভিতরে কিভাবে লিখবো, আমরা এখান থেকে শেপ নিয়েও হেডিং তৈরি করতে পারি। তো এখানে আমার একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে চলে আসবো এডিট অ্যাড টেক্সট। এটার ভিতরে আমি টেক্সট লিখব। এখানে আমি লিখব বাংলাদেশ, BANGLADESH। তো বাংলাদেশ লেখার পরে আমি এটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি লেখাটাকে বড় ছোট করতে চাইলে এখান থেকে এই যে সাইজ ইনক্রিজ, এটা আমরা গত পর্বে দেখছিলাম যে কিভাবে সাইজ বাড়াবো কমাবো। তো এইভাবে সাইজ ইনক্রিজ করতে পারি। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। তো এটাকে আমরা এভাবে করতে পারি। এই লেখাটাকে যদি আমরা রাইটে নিতে চাই রাইটে নিতে পারি, সেন্টারে রাখতে চাইলে সেন্টারে, লেফটে রাখতে চাইলে লেফটে, এভাবে নিয়ে দিতে পারি। তো আমি সেন্টারে রাখলাম। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ। এখন এই বাংলাদেশ, এখান থেকে আরো অনেক কিছু আছে যে শেপ, আমি যদি কোনো কিছুকে ইন্ডিকেট করতে চাই যে বিভিন্ন ধরনের তীরের মাধ্যমে, এখানে আমি তীরটাকে সিলেক্ট করলাম, এইটার মাধ্যমে আমি এই বাংলাদেশ লিখে এই জায়গাটাকে আমি ইন্ডিকেট করতে চাই, এই নাম্বারটাকে আমি এরকম ড্র করে দিতে পারি। এই তীরের লাঠিটাকে আমি যদি একটু মোটা করতে চাই, যে দেখুন মোটা হয়ে গেছে। আছে না, যে কোনো একটা টেক্সট আমি ইন্ডিকেট করতে চাই বা বাংলাদেশের একটা পিকচার দিলাম, এটাকে আমি দেখাই দিতে চাই, এইভাবে আমি টেনে ধরে কি করতে পারি, এটাকে আপ অ্যারো দিয়ে দেখাই দিতে পারি। এখানে অনেকগুলো ইনসার্টের ভিতরে শেপের ভিতরে অনেক শেপ পেয়ে যাবেন। শেপের কাজ কি, এটা মূলত বোঝার বিষয়। এখান থেকে আপনি যদি চান এই শেপটাকে যদি নিতে চান, এখান থেকে আপনি যে একটা ইমোজি শেপ তৈরি করে দেবেন, এভাবে আপনারা তৈরি করতে পারেন। এখন এইটাকে আমরা বিভিন্ন ধরনের শেপ আছে, এটা একটু মাউস দিয়ে ঘেটে দেখলে বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যারো আছে, যে অ্যারো দিয়ে আপনি অনেক কিছু বুঝাইতে পারবেন। যে এখানে আপনার টেক্সট আছে, এই অ্যারো দিয়ে এখানে
আর এখানে হচ্ছে শেপ লাইন, শেপ কালার, এটা আপনারা দেখবেন। আর এখান থেকে হচ্ছে ইফেক্ট। আমি যদি এইটাকে একটা ইফেক্ট দিতে চাই, 3D ইফেক্ট, এখান থেকে আমি ইফেক্টে যাব। ইফেক্ট থেকে এই যে শ্যাডোর উপরে আমি যদি ক্লিক করি, এটার ভিতরে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন শ্যাডো হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এই বিভিন্ন কালার ডিজাইন পরিবর্তন করতে পারি শেপের। জিনিসটা আসলে হইল যে আমি আপনাকে জিনিসটা দেখাই দিলাম, এরপরে আপনার নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অটোমেটিক বুঝতে পারবেন যে আসলে এটার কাজ কি। যে কোনো শেপের ভিতরে আপনি লিখতে পারবেন। এটার জন্য অ্যাড টেক্সটে ক্লিক করবেন, অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে লিখতে পারবেন, যে এইভাবে লিখতে পারবেন। এরপরে আমি এটার ভিতরে যদি আমি সাইজ বড় ছোট করতে চাই, সেটা আমরা করতে পারবো। টেক্সট সাইজ দিতে পারি, বিভিন্ন ধরনের আমরা সাইজ দিতে পারি। তো মোটামুটি আমরা শেপের ধারণা পাইলাম যে শেপের মাধ্যমে কি কাজ করা হয়। এরপরে আমরা নতুন একটা শিটে চলে আসি। এখান থেকে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট এখানে বিভিন্ন ধরনের, আপনার এখানে কিন্তু অটোমেটিক একটা স্যাম্পল দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে স্যাম্পলটা চলে আসছে। স্মার্ট আর্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পজিশন ইন্ডিকেট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে বিভিন্ন ধরনের আমরা যে বক্স আছে, এই বক্সগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের বক্স তৈরি করে অনেক কিছু বুঝাইতে পারি। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, এটাকে ক্লিক করে ওকে করে দিই, এখানে আমরা একটা সিকোয়েন্স তৈরি করতে পারি পজিশনে। এখানে ম্যানেজার, সুপারভাইজার, এক্সিকিউটিভ, এইভাবে সিকোয়েন্স করে আমরা লিখে দিতে পারি এইভাবে বক্স আকারে। এখন যদি আমার মনে হয় যে আমার এই বক্সটা প্রয়োজন নেই, আমি অন্য একটা নিয়ে নেব, এখান থেকে এই ধরনের বক্সও নিতে পারি। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এটাকে আমরা 3D ডিজাইন করে নিতে পারি, বিভিন্ন ধরনের 3D ডিজাইন। তো আমরা যখনই এটার উপরে ক্লিক করব, তখন আমরা এই ডিজাইন এবং ফরম্যাট ট্যাব খুঁজে পাবো। যখন আমরা বাইরে ক্লিক করব, তখন এই ডিজাইন ফরম্যাট থাকবে না। অবশ্যই আমরা যেটাকে চেঞ্জ করব সেটার উপরে সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের কালার নিয়ে নিতে পারি। তো কালার কম্বিনেশন করা যায়। তো এখান থেকে স্মার্ট আর্টের কাজটা মোটামুটি দেখলাম। এই চার্টটা আমাদের পরে দেখাবো, কারণ হচ্ছে এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এরপরে স্ক্রিনশট। স্ক্রিনশট আমি এখানে একটা কাজ করতেছি এই ফাইলে, আমার অন্য একটা ডকুমেন্ট ফাইল থেকে, সাপোজ ধরুন এই স্ক্রিনশটটা আমার প্রয়োজন হইতেছে এখানে। তো এই স্ক্রিনশটটা আমি কিভাবে নিয়ে আসবো? আমি ডাইরেক্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে সেভ করে তারপর নিয়ে আসবো না। তো এখানে আমি ডাইরেক্টলি স্ক্রিনশট নিয়ে আসতে পারি। এখানে আমি স্ক্রিনশটে ক্লিক করব। এখানে আমার যতগুলো ফাইল ওপেন করা আছে সবগুলো ফাইলের এখানে উইন্ডো দেখাচ্ছে। আমি এখানে যদি আমি ক্লিক করি, এইটার স্ক্রিনশট নিয়ে নেবে, অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে গেছে। এইটা হলো কি আমার আলাদা একটা ডকুমেন্ট ফাইল, এই যে ডকুমেন্ট ফাইলটা। তো এইভাবে আমরা স্ক্রিনশট নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা স্ক্রিনশটটা কিভাবে নেওয়া হয় সেটা বুঝলাম। এই স্টোর, অ্যাডিন, উইকিপিডিয়া, এটা হচ্ছে কি বিভিন্ন স্টোর থেকে আমরা ইনফরমেশন নেওয়ার জন্য। তো এগুলো আমাদের প্রয়োজন হবে না। অনলাইন ভিডিও এটাও দরকার নেই। হাইপার লিঙ্ক, এটা আমাদের প্রয়োজন আছে। হাইপার লিঙ্ক হলো এরকমের, আপনি একটা রিপোর্ট জেনারেট করলেন, সেই রিপোর্টের একটা কোন সোর্স থেকে রিপোর্টটা তৈরি করলেন, সেই সোর্সটা যদি বুঝাইতে চান, সেটার জন্য আপনার হাইপার লিঙ্ক প্রয়োজন হবে। সাপোজ ধরুন আপনি অনেক কিছু রিপোর্টে লিখলেন, তো ভিউ সোর্স যদি আমি এখানে লিখি, ভিউ ফর ভিউ, এখানে যদি আমি লিখি ফর ভিউ রিপোর্ট, রিপোর্ট ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ার এই জায়গাটাতে যদি আমি চাই, এখানে একটা লিঙ্ক তৈরি করে দিতে পারি, যে এখানে ক্লিক করলেই তাকে সেই সোর্সে নিয়ে যাবে। সাপোজ ধরুন আমি এখানে যে আমার টিউটোরিয়ালগুলো দেখার জন্য ক্লিক করুন এখানে, ঠিক আছে? তো আমি এখানে একটা লিঙ্ক তৈরি করব। লিঙ্ক তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটা ওয়েবসাইট থেকে, সাপোজ ধরুন আমার চ্যানেলের লিঙ্কটাকে আমি দিয়ে দেবো। এখানে আমি কপি করলাম। এটা হইতে পারে আপনার ওয়েবসাইট বা চ্যানেল বা যে কোনো একটা অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে আমি এটাকে কপি করলাম। যে কোনো ওয়েবসাইট কপি করার জন্য এই টাইটেল বক্স থেকে আমরা কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা চলে আসব যেখানে আমরা কাজ করব, এই জায়গাটাতে। তো ক্লিক হেয়ার এই জায়গাটাতে ক্লিক করলেই সে আমার রিপোর্টগুলো দেখতে পারবে অথবা আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হাইপার লিঙ্কে আমি ক্লিক করব। এখান থেকে আমি এই অ্যাড্রেসে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। পেস্ট করার পরে আমি ওকে ক্লিক করে দেব।
ওকে ক্লিক করার সাথে সাথে আমার এটা কিন্তু একটা অন্য ধরনের কালার হয়ে গেছে। এখন সে যদি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কন্ট্রোল ক্লিক করে কি করতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে কন্ট্রোল চেপে ধরে। যদি আমি কন্ট্রোল চেপে ধরি তখন এখানে একটা হাতের মতো চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি আমার সেই চ্যানেলে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখুন আমার অটোমেটিক যে লিঙ্কটাকে আমি সেট করছি সেই চ্যানেলে নিয়ে আসছে এক ক্লিকে। দেখুন আমার চ্যানেল ওপেন হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা লিঙ্ক করতে পারেন। তো এটা হচ্ছে একটু অ্যাডভান্স। তারপর এটার ভিতরে নিয়ে আসছি হাইপার লিঙ্ক। এরপরে বুকমার্ক, ক্রস রেফারেন্স, এটা আমাদের প্রয়োজন নেই, কমেন্ট দরকার নেই। এরপর হচ্ছে হিডার ফুডার, এটা দরকার আছে আমাদের। পেজ নাম্বার, এটা দরকার আছে। তো হিডার ফুডার যদি আমরা কোনো হিডার দিতে চাই এখানে উপরে, এটাকে আমি একটু এন্টার দিয়ে নিচে নামাই দিলাম। হিডার হচ্ছে হেডিং এ কোনো একটা ডিজাইন দিয়ে আপনার হিডার তৈরি করবেন। হিডার আমাদের প্রয়োজন নেই, যদি আমরা এখান থেকে শেপ ইনসার্ট করে করতে পারি। তারপরে এই ফাংশনটা আমি পরিচয় করে দেওয়ার জন্য দেখাচ্ছি। এখানে আমি হিডারে ক্লিক করলাম, এখান থেকে আমরা হিডারের একটা ডিজাইন নিয়ে নিতে পারি। এই যে আমার হিডার, এই হিডারের ভিতরে আমি যদি কিছু লিখতে চাই বাংলাদেশ বা যে কোনো কিছু, আপনি হিডার লিখতে পারেন। তো এখানে হিডারে আমি যদি চাই যে এখানে আমার পেজ নাম্বার থাকবে অথবা কোনো টাইম থাকবে, ডেট টাইম। যদি আমি এখানে কোনো ডেট টাইম নিয়ে আসতে চাই, ডেট টাইমের উপরে ক্লিক করলে এখানে আমার এখানে ডেট টাইমের ফরম্যাট চলে আসবে। আমি যদি শুধুমাত্র ডেট দিতে চাই যে বার এবং দিন, এখানে আমি ক্লিক করলে এখানে অটোমেটিক হিডারের ভিতরে আমার ডেটটা বসে যাবে। এরপরে যদি আমি চাই ডকুমেন্ট ইনফরমেশন, সেক্ষেত্রে আমি ডকুমেন্ট ইনফরমেশন যদি ক্লিক করি, এখানে অথর মানে হচ্ছে আমার এই যে ডকুমেন্টটা, তো আমার এই যে ফাইলটা আমি যদি ক্লিক করি যে এই ফাইলটা কার, তো তার ইনফরমেশনটা এখানে নিয়ে আসবে। এই যে আমার নাম আছে, আমার এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা। আমি যদি এখানে ডকুমেন্ট ইনফরমেশন যদি ক্লিক করি বা ফাইল নেম বা ফাইল পাথ, তো এখান থেকে আমি যদি অথরে ক্লিক করি দেখুন আমার নামটা চলে আসছে। আপনারা এগুলো একটার পর একটা ঘেটে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। আমি আবার আনডু দিলাম। এখান থেকে পিকচার এটা দেওয়া যাবে হিডারের ভিতরে। পেজ নাম্বার, অনেক সময় আমাদের প্রয়োজন হয় কতগুলো পেজ আছে, আমি যদি পেজ নাম্বার দিয়ে দিই, টপ পেজ নাম্বার এখানে 1 দিয়ে দিই, এখানে কিন্তু পেজ নাম্বার বলবে হেডিং এ। এখন প্রত্যেকটার ভিতরে পেজ নাম্বার চলে আসছে হেডারের ভিতরে। দেখুন আমি যতগুলো পেজ ওপেন করছি প্রত্যেকটায় অটোমেটিক নাম্বার বসে গেছে। এভাবে নাম্বার দেওয়া যাবে। এই যে 4 নাম্বার পেজ, 5, অটোমেটিক নাম্বার চলে আসছে। আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে আনডু দিলাম। তো মোটামুটি হিডারের কাজ হলো। এরপর হচ্ছে ফুডার, আমরা ফুডারের কাজ করব। এই যে ফুডারটা চলে আসছে, এখানে আমরা ফুডার যদি করতে চাই, আমি আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা ফুডারে ক্লিক করব। এখান থেকে ফুডার থেকে আমরা ডিজাইন নিতে পারবো। এখানে 3টা টাইপ দিতে পারি। এখানে অনেক সময় হয় কি ম্যানেজার সিগনেচার, সুপারভাইজার সিগনেচার, এটার জন্য আমরা এটা সিলেক্ট করতে পারি। এখানে আমরা লিখে দেব জাস্ট ম্যানেজার সাইন, SIG সিগনেচার। সাপোজ ধরুন আমি এখানে সিগনেচার দিলাম, ম্যানেজার সিগনেচার, এটা আপনারা লিখে দেবেন, কারণ হচ্ছে এখন লিখতে গেলে একটু সময় লাগবে। এখানে একটা যে কোনো কিছু এডিট করে দিতে পারবেন। এখানে প্রয়োজন হয় যে ম্যানেজার সিগনেচার, সুপারভাইজার এবং এক্সিকিউটিভ। তো এটার জন্য এই হুডিয়ারে এই অপশনটা তৈরি করতে পারেন, অথবা যে কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। টাইম দিতে পারেন, এখান থেকে টাইম অথবা ডেট, যে কোনো কিছু। আমি যদি টাইমটা বসাই দিতে চাই, এখান থেকে টাইমটা সিলেক্ট করে দেবো। এখানে এই যে টাইমটার সাথে চলে আসছে। এভাবে আপনি প্রত্যেকটার ভিতরে অটোমেটিক ফুডারের ভিতরে টাইম অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র একটা না, সবগুলোতে অ্যাড হয়ে যাবে। এখন আমি ক্লোজ হিডার করে দিলাম, এটাকে আমি রাখবো না। এখন আমার এই হিডারটা আমার মনে হইতেছে যে এটা এডিট করব। তো আমি এটার উপরে যদি ডাবল ক্লিক করি তখন এটা এনাবেল হয়ে যাবে, এডিট করতে পারবো। এটাকে যদি আমি আহ, নতুন করে কিছু লিখতে চাই, এখানে ডিলিট করে আমি লিখতে পারবো। তো এইভাবে আপনারা হিডার করতে পারবেন। আবার যদি এটাকে ক্লোজ করতেন, ক্লোজ দিয়ে দিতে পারবেন। তো ইনসার্ট ট্যাবে আমরা মোটামুটি হেডার ফুডার দেখলাম। এরপর হচ্ছে অর্ডার। এটা একটা মজাদার কাজ, যে বিভিন্ন ওয়ার্ডের ডিজাইন করার জন্য অর্ডার করতে পারি আমরা। তো আমি নিচে একটা পেজ ওপেন করে দেবো, কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনে ক্লিক করব। এখানে নতুন একটা পেজ ওপেন হবে আমার। তো এই পেজটাতে আমি এখানে কিছু লিখব। আনডু দিলাম, এখান থেকে আমি নিচে চলে আসব, একদম নিচে। তো এই পেজটার ভিতরে আমি
ওয়ার্ড আর্ট করবো। ওয়ার্ড আর্ট করার জন্য আমি কি করব, এই যে হিডার ফুডার কিন্তু অটোমেটিক আমার প্রত্যেকটা পেজের সাথে লেগে যাবে, যেহেতু আমি হিডার ফুডার নিয়ে নিছি, এটা প্রত্যেকটা পেজের সাথে সেম জিনিসটা চলে আসবে। এখন ওয়ার্ড আর্টের জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড ডিজাইন করতে পারি। এখানে সাপোজ ধরুন আপনারা একটা নাম ডিজাইন করবেন, ওয়ার্ড আর্টে আমি ক্লিক করে দিলাম। আবারও দেখাই, এখানে ওয়ার্ড আর্টে চলে এসে এখানে যদি আমি ক্লিক করে দেই, যে ডিজাইনের উপরে ক্লিক করব সেই ডিজাইনটা আমার এখানে চলে আসবে। তো এর আগে আমি যে ডিজাইনটা ক্লিক করছি, এখানে আমরা ইয়োর টেক্সট, তার মানে এখানে এডিট করে আপনার টেক্সট বসাই দিতে পারবেন। সাপোজ ধরুন আমার নামটাকে এখানে লিখে দিলাম ভাষা 60 এক্সেল, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম একাডেমি। এই যে এখন এইটাকে আমরা চাইলে বিভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারি। এটাকে শেপ শেপ আউটলাইন দিতে পারি। এখানে যদি আমরা আউটলাইন দিতে চাই, এই আউটলাইনটা দিতে পারি। এখানে একটা আউটলাইন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে ইয়েলো আউটলাইন হয়ে গেছে। আমি যদি বাইরে ক্লিক করি, দেখুন। এরপরে আমি চাইলে এটাকে শেপ ফিল কালার দিতে পারি। এটার ভিতরে একটা কালার তৈরি হবে। এখানে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। এই যে দেখুন, আমি কালার দিয়ে দিলাম। এখন আমার এই লেখার ডিজাইনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন চয়েস করতে পারি। এই যে এখন যদি চাই শেপ ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। রিফ্লেক্ট, আপনি ক্লিক করলে বিভিন্ন ধরনের রিফ্লেক্ট দেখতে পাবেন। এটার উপরে ক্লিক করলে আমি জাস্ট আপনাকে বেসিকভাবে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে কোন জায়গায় কি হয়। এখান থেকে এই যে আমি এই ইফেক্টটাতে ক্লিক করলে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি যদি অন্য একটা দিয়ে দিই, 3D বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে, আমি এই ডিজাইনটাকে দিয়ে দিলাম। দেখুন কিভাবে হয়ে গেছে। যদি আমি এটা ভালো না লাগে, এখান থেকে আমি অন্য আরেকটা দিয়ে দিতে পারি। এই যে বিভিন্ন ধরনের আমরা ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবো। এটা হচ্ছে ওয়ার্ড আর্টের মাধ্যমে, ইনসার্ট ট্যাবে ওয়ার্ড আর্ট। এরপর হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সে যদি আমি ক্লিক করি, বিভিন্ন ধরনের টেক্সট বক্স আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, যেখানে আমি মাউস কার্সরটা রাখবো সেখানে কিন্তু আমার এই টেক্সট বক্স অ্যাপ্লাই হবে। আমি এখানে মাউসটা রেখে আমি যদি টেক্সট বক্সে ক্লিক করি, এখানে একটা টেক্সট বক্স অটোমেটিক চলে আসবে। এইটাকে যদি আমি নেই, এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, আমি একটা লেআউট নিয়ে নিলাম। এই টেক্সট বক্সটার মানে হচ্ছে আমি এই একটা বক্সের ভিতরে লিখে এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো। এই যে এইটার উপরে যদি আমি রাখি আপ অ্যারো, ডাউন অ্যারো, সব ধরনের কি আছে, এখানে চারদিকে রাউন্ড অ্যারো কি, এইটার উপরে আমি ক্লিক করে এটাকে মুভ করতে পারবো। এখানে যদি আমি কিছু লিখি, তো আমরা এখান থেকে টেক্সট বক্সের কাজটা জানলাম। এই টেক্সট বক্সটাকে বিভিন্ন ধরনের আমরা পজিশন করতে পারি। এখানে যদি আমার কোনো লেখা থাকে, লেখার পাশে বিভিন্ন জায়গায় আমরা পজিশন করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, এই পজিশনটা আবার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই টেক্সট বক্সটা আপনার বিভিন্ন জায়গায় পজিশন করতে পারেন। আমি এখানে যদি ক্লিক করি, এটা নিচের দিকে চলে আসবে, একদম নিচের দিকে টেক্সট বক্সটা চলে আসবে। এই যে দেখুন, এই টেক্সট বক্সের কাজ হচ্ছে এইভাবে আমরা কাজ করতে পারি। আর রব টেক্সট, এটা হচ্ছে আপনার বিভিন্ন টেক্সটের ভিতরে বা কোনো পিকচার থাকলে সেটার ভিতরে যদি আপনার পিকচারের পাশে আপনার লেখাগুলো থাকবে, সেক্ষেত্রে আপনি এই রব টেক্সটের মাধ্যমে করতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি রব টেক্সটের কাজ কি। সাপোজ আমি এখানে একটা পিকচার নিয়ে আসবো, আমি এখানে এন্টার দিয়ে দিলাম, বা এই মাঝখানে আমি একটা পিকচার নিয়ে আসবো, এখানে কার্সরটা রাখলাম, এখানে আমি একটা পিকচার ইনসার্ট করব। এখান থেকে যে কোনো একটা পিকচার ইনসার্ট করলাম। তো রব টেক্সটের কাজ হচ্ছে আমি এই যে পিকচারটা ইনসার্ট করলাম, এটাকে আমি একটু ছোট করে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এখন আমার লেখাগুলো কিন্তু এদিক সেদিক হয়ে রয়েছে, এই পাশে কিন্তু কোনো লেখা নেই। রব টেক্সটের মাধ্যমে আমি যদি এখান থেকে এই যে সিকোয়েন্স, তার মানে হচ্ছে আমার এই উপরের সাইডে সব দিকে টেক্সট থাকবে। এখানে যদি আমি ক্লিক করি, কিন্তু আমার পিকচারটা একটা সাইডে থাকবে। যখন আমরা কোনো একটা রিপোর্ট দেখি, তখন কিন্তু এরকম একটা পিকচার থাকে, পাশে আমার লেখা থাকে। তো এখানে আমরা এই রব টেক্সটের মাধ্যমে আমরা এই লেখাগুলোকে বিভিন্নভাবে এটাকে কি করতে, সামনে পিছে সব জায়গায় মুভ করতে পারি। এখন আমি ফরম্যাটে আবার চলে আসলাম, এখান থেকে রব টেক্সটটাকে আমি যদি চেঞ্জ করে যাই, থ্রো করলে কি হবে, এটা বিভিন্নভাবে, যে যদি আপনি টপে রাখতে চান, টপ অ্যান্ড বটম হচ্ছে আমার উপরে এবং নিচে টেক্সট থাকবে, এর পাশে কোনো টেক্সট থাকবে না। টেক্সট বিহাইন্ড, যদি টেক্সট বিহাইন্ড দিই, তখন পিকচারটা আমার পিছনে চলে যাবে, লেখাগুলো উপর থাকবে, তখন দেখা যাবে না। তো আমাদের সবচেয়ে ভালো হয় সিকোয়েন্স। তো এখান থেকে আপনার ফাংশনগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো
এখান থেকে ডট টেক্সটটাকে আমরা দেখে নিলাম ইনসার্ট থেকে। এরপর হচ্ছে সিগনেচার। তো সিগনেচার আমাদের প্রয়োজন হবে না, এটা কারণ হচ্ছে সিগনেচার তারপর দেখাই দিই। এখানে যে ফাংশনগুলো আছে, সাপোজ আমি এখানে সিগনেচারটা নিয়ে আসি। সিগনেচার এখানে বলছে সিগনেচার ফর এক্সাম্পল আপনার নাম যদি থাকে নামটা লিখবেন। এরপর আছে এখানে হচ্ছে পজিশন কি, ম্যানেজার থাকলে ম্যানেজার বসাই দেবেন। এরপর আছে ইমেল অ্যাড্রেস, এখানে যদি আপনি ইমেল অ্যাড্রেস বসাই দেন, এখানে লিখলাম ps360@gmail.com। এখন যদি আমি ওকে ক্লিক করে দিই, এখানে কিন্তু একটা এখানে আপনার নেম আসবে, ইমেলটা শো করতেছে না। এখানে আপনার যে পজিশন সেটাও আসবে। এখান থেকে আপনারা চাইলে এভাবে সিগনেচার অ্যাড করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এভাবে না দেওয়াটাই ভালো। এটার জন্য আমরা আলাদাভাবে লিখে দিতে পারি, অথবা পিকচার আপলোড করে পিকচার আপলোডের মাধ্যমে সিগনেচার অ্যাড করে দিতে পারি। এরপর হচ্ছে এখানে কিছু ইকুয়েশন আছে, এটা হচ্ছে আমরা বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল যে কাজ করে, তো আমার এটা সচরাচর প্রয়োজন হবে না। যারা গণিতিক কাজ করায় তাদের বিভিন্ন নোট তৈরি করার জন্য এটা প্রয়োজন হয়। এরপরে আমরা এখানে ইনসাইড আবার চলে আসবো। এখান থেকে সিম্বলটা আমাদের প্রয়োজন হবে। বিভিন্ন লেখার পাশে কিছু সিম্বল যদি আমরা অ্যাড করতে চাই, এখানে সাপোজ আমি লেখার শুরুতে আমি একটা সিম্বল অ্যাড করতে চাই, এই সিম্বলটাকে আমি নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই সিম্বল ফাংশনটা ব্যবহার করতে পারবো। এবং এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, মোরে ক্লিক করে এখান থেকেও সিম্বল সিলেক্ট করতে পারবেন। এখানে যদি রাইট অ্যারোতে ক্লিক করে এখানে সিম্বল অ্যাড করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সিম্বল অ্যাড করার অপশন আছে। তো আশা করি বুঝতে পারছেন যে জায়গাটা আমি দেখাই দিলাম, যে যে কোনো জায়গা থেকে আপনি কি কাজ করতে পারবেন, সেই জায়গাগুলো আমি আপনাদের দেখাই দিলাম, রাস্তাগুলো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। কারণ হচ্ছে এই ভিডিওটা হয়তো এখন আপনার চোখের সামনে আছে, পরে নাও পাইতে পারেন। তো যদি মনে না থাকলে কোনো ফাংশন, সেক্ষেত্রে আপনার পুনরায় দেখার সুযোগ পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফাইলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।